চোখের সামনে 5 বছরের ভালোবাসার মানুষটার সাথে নিজের ছোট বোনের বিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নয়নতারা। আজ আর কাটছে না নয়নতারা, বরং আজ হাসছে। অযথা নিজের কষ্টের জন্য তো আর এই সুন্দর আনন্দ ঘন পরিবেশটা নষ্ট করা যায় না। সবাই কত খুশি আজ, চারদিকে কত আনন্দ। এর মাঝে না হয় নয়নতারার হারানোর ব্যথা অপ্রকাশিতই থেকে গেল। সব ব্যথা প্রকাশ করতে নেই, কিছু হাহাকার একান্তই নিজের করে রাখতে হয়। অবশেষে কবুল বলার মাধ্যমে নয়নতারার বোন নাফিসা আর ওর প্রাক্তন প্রেমিক সোহানের বিয়ে সম্পূর্ণ হলো। সবাই আলহামদুলিল্লাহ। ধবনির মাঝে নয়নতারার গাল বেয়ে দুফোঁটো জল গড়িয়ে পড়ল। নয়নতারা তৎক্ষণাৎ মুছে নিল সেই চোখের জলটুকু। কাঁধে কারো হাতের উষ্ণ স্পর্শ অনুভব করতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। দেখল সোহানা অশ্রু সিক্ত নয়নে ওর দিকে তাকিয়ে আছে। নয়নতারাকে বিচলিত হতে দেখা গেল। উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? সোহানা ক্রন্দরত গলায় বলল, তোর খুব কষ্ট হচ্ছে তাই না নয়ন? নয়নতারা নিজের সবটুকু কষ্ট আড়াল করে বলল, না তো, কষ্ট হতে যাবে কেন আমার? আমি তো খুব খুশি আজ। মিথ্যে বলিস না। জানি না আমার ভাইটা কি করে এমন অমানুষ হয়ে গেল। বিদেশ যাওয়ার আগে যেখানে তোকে আংটি অবধি পরিয়ে রেখে গেল, সেখানে এই 5 বছরে কি এমন হলো যে তোকে আর বিয়েই করলো না? নয়নতারা আলতো হেসে বলল, মনে নেই তোর কারণটা? সোহানা তো বলেছিল আমার বয়স হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি, দেখতেও সুন্দর না। আর তোর ভাইয়ের এখন দরকার কম বয়সী, সুন্দরী, যুবতীয় মেয়ে। আমাকে বিয়ে করলে নাকি কারোর সামনে পরিচয় করিয়ে দিতে পারবে না। সোহানা ঘৃণা ভরা কণ্ঠে বলল, চুপ কর নয়ন, আর বলিস না। ঘৃণা হচ্ছে ওকে নিজের ভাই বলতে। আচ্ছা, আমার ভাইয়ের কথা না হয় বাদ দিলাম, কিন্তু নাফিসা কি করে করলো এটা তোর সাথে? ও তো তোর নিজের মায়ের পেটের বোন। নয়নতারা এবার নিজের বোনের দিকে তাকালো। ভীষণ খুশি দেখাচ্ছে নাফিসাকে। নিজের বোনের ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো অনুশোচনা নেই, কোনো আফসোস নেই। নিজের স্বার্থের কাছে মানুষ যে এতটা নিকৃষ্ট হয়ে যেতে পারে যে নিজের বোনের কষ্ট আর তার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না, সেটা নয়নতারা নাফিসাকে না দেখলে বুঝতো না। নয়নতারা আলতো হেসে বলল, জানিস তো সোহানা, নিজের স্বার্থের কাছে আমরা সবাই দুর্বল হয়ে যাই। আমাদের সব সম্পর্কগুলো ফিকে হয়ে যায়। তবে আমার ওদের কারো ওপরে কোনো রাগ নেই। ওরা দুজনেই আমার ভীষণ প্রিয়। ওরা ভালো থাকুক সেটাই চাই। সোহানা আবারও কিছু বলতে নিল, তবে তার আগেই ওর ডাক পড়ে গেল। ওর মা নিপা হন্তদন্ত পায়ে ছুটে এসে মেয়েকে উদ্দেশ্য করে বললে, এখানে কি করছিস তুই? সেই কখন থেকে ডাকছি তোকে। সোহানা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বলো, চল আমার সাথে ওই দিকে। বিয়েবাড়ির কি কম কাজ নাকি? পারবো না আমি এসব করতে। আমায় কোনো কাজে ডাকবে না। মেয়ের কথা অসন্তুষ্ট হইলেন নিপা। পাশে দাঁড়ানো নয়নতারার দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই এই মেয়ে আবার তোর মাথা খেয়েছে তাই না? তা হ্যাঁ রে নয়ন, কেমন ধারা মেয়ে মানুষ তুই রে, যে নিজের বোনের সুখ সহ্য করতে পারিস না। কেন এসেছিস বিয়েতে? ওদের মেজাজটা খারাপ করানোর জন্য? দেখছিস আজ ছেলে মেয়ে দুটোই বিয়ে। আজ অন্তত ওদের একটু শান্তিতে থাকতে দে। নিজের মায়ের এমন আজগবি কথায় অবাক না হয়ে পারল না সোহানা। বিস্ময় ভরা কণ্ঠে বলল, সব কিছুতে তুমি নয়নের দোষ কেন দেখতে পাও মা? আর নয়ন এখানে আসতে চায়নি। বাড়ির অন্য সদস্যরা ও না এলে খারাপ দেখাবে, তার জন্য জোর করে এনেছে। ও না এলেও হিংসা করা হয়, এলেও হিংসা করা হয়, তাহলেও করবেটা কি আমায় বলো তো? নিপা কিঞ্চিত রাগান্বিত গলায় মেয়েকে বললেন, থাক, আর ওর হয়ে ও কালতি করতে হবে না তোকে। নিজের ভাইয়ে রেখে পরের মেয়ের জন্য এত দরদে দেখানোর কুফল তুই বুঝবি একদিন। সোহানা তাচ্ছিল্য কণ্ঠে বলল,
তোমরাও নয়নকে বউ না বানিয়ে নাফিসাকে বউ বানানোর মজার টের পাবে একদিন। মডার্ন বউ আনার শখ তোমাদের 2 দিনের মিটে যাবে। মেয়ের সাথে পেরে না উঠে নিপা চলে গেলেন সেখান থেকে। সোহানা এবার রাগী গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, সব সময় চুপ করে থাকিস কেন? মুখের ওপরে যোগ্য জবাব দিতে পারিস না? নয়নতারা নির্জীব হেসে বলল, আমার লড়াই করার ক্ষমতা আর নেই রে। কোনো কিছু বলতে গেলে এখন নিজেকে হাসি পাত্রী বলে মনে হয়। সবাই তো ভাবে বিদেশি ছেলেকে বিয়ে করতে পারিনি জন্য হিংসে হচ্ছে আমার। নিজের রূপ দেখে স্বপ্ন দেখা উচিত ছিল নাকি আমার? এই সমাজ সৌন্দর্যের পাগল। গুণ ছাড়া নারী যদিও বা মেনে নেওয়া যায়, তবে রূপ ছাড়া নারীর কোনো জায়গাই নেই সমাজে। বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন আকবর সাহেব। একটু পরে চায়ের কাপ হাতে আগমন ঘটল নয়নতারার। টেবিলের ওপর চায়ের কাপটা রেখে আকবর সাহেবের মুখোমুখি চেয়ারে বসে পড়লে নয়নতারা। আকবর সাহেব পত্রিকাটা ভাঁজ করে রেখে দিলেন পাশে। চোখের মোটা ফ্রেমের চশমাটাও খুলে রাখলেন। হাতে চায়ের কাপটা তুলে নিয়ে তাতে একটা চুমুক বসালেন। প্রশংসার কণ্ঠে বললেন, আজও কিন্তু চাটা দারুণ হয়েছে নয়ন মা। নয়নতারা আলতো হেসে বলল, ধন্যবাদ বাবা। তা নয়ন, আজ কাজে যাবে না? আজও ছুটি পেয়েছো? নয়নতারা ইতস্ত গলায় বলল, আসলে বাবা আজ ছুটি পাইনি। অফিসে যাওয়ার কথা ছিল, তবে মা বলেছে আজ না যেতে। আকবর সাহেব চায়ের কাপটা পূর্বেক জায়গায় রেখে সুরতর ভঙ্গিতে বললেন, অদ্ভুত তো, ছুটি যেহেতু পাওনি তারপরও বাড়িতে থেকে গেলে কেন? তোমার মা হয়তো না বুঝেই বলে ফেলেছে। না বাবা, মা সবটা জানে। বলেছি আমি আজ বাড়িতে না থাকলে নাকি ব্যাপারটা খারাপ দেখায়। লোকে আরও 5টা কথা শোনাবে, বলবে বোনের সুখ আমার সহ্য হয় না। কথাটা বলে নয়নতারা মাথা নামিয়ে নিল। আকবর সাহেব মেয়েকে কিছু না বলে গম্ভীর গলায় স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। নয়নতারা হকচকিয়ে উঠল। আতঙ্কিত গলায় বলল, বাবা থামো, মাকে ডাকছো কেন? আকবর সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি বিরতহীনভাবে স্ত্রীকে ডাকতেই থাকলেন। এত ব্যস্ততার মাঝেও স্বামীর ডাক উপেক্ষা করতে পারলেন না তিনি। মারুফা হন্তদন্ত পায়ে ছুটে এসে স্বামীকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? আকবর সাহেব কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তুমি নয়নকে কাজে যেতে নিষেধ করেছো কেন? মারুফা স্বাভাবিক হলেন। বুঝলেন তার স্বামী হঠাৎ তবলের কারণ। আর চোখে একবার নয়নের দিকে তাকালেন যে মাথা নিচু করে বসে আছে। মারুফা স্বাভাবিক ভঙ্গিতে আকবর সাহেবকে বললেন, আজ ওর বোনের বউ ভাত। কোন আক্কেলে ও কাজে যেতে চায় আজ? আকবর সাহেব মৃদু রাগী গলায় বললেন, বিবেকবোধ কি হারিয়ে ফেলেছো তুমি মারুফা? তোমার মেয়ের বউ ভাত আজ, তার জন্য কি ওর কাজ বন্ধ থাকবে? আর একটা কথা শুনে রাখো, আমার মেয়ে আমার বাড়িতে থাকে, আমার টাকাই খায়, তাই ওর যা জবাবদিহি করার সব আমার কাছে করবে। অন্যরা কি বললো বা কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। যাদের আমার মেয়েকে নিয়ে সমস্যা তাদেরকে বলবে আমার বাড়িতে যেন পা না রাখে। মারুফা এবারে আঁচলে মুখ গুজে ফ্যাস ফ্যাস করে কেঁদে বললেন, তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি ওর নিজের মা না, সৎ মা। ওকে নিয়ে কেউ খারাপ কিছু বললে কি আমার খারাপ লাগে না? তবে সবাইকে কথা বলার সুযোগ দাও কেন? শেষের কথাটা আকবর সাহেব একটু চেঁচিয়েই বললে উঠলেন। মারুফা আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ব্যতিব্যস্ত গলায় বললেন, আস্তে কথা বলো, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আছে বাড়িতে। মারুফার কথায় আকবর সাহেব খুব বেশি পাত্তা না দিয়ে বললেন, তো কে আছে না আছে তাতে আমার কিছু যায় আসে না। আর শোনো, মেয়ের বিয়ে দেওয়ার আমার দায়িত্ব ছিল, পালন করেছি। তবে একটা কথা কান খুলে শুনে রাখো মারুফা, তোমার ওই মেয়ে আর জামাই যেন আমার বাড়িতে পা না রাখে। মারুফা আতঙ্কিত গলায় বলে উঠল,
কি আজে বাজে কথা বলছো? এক মেয়ের জন্য আরেক মেয়ের সংসার আগুন লাগাবে নাকি? লাগলে লাগবে। তোমার মেয়ের যখন ওর বোনের জীবন শেষ করার জন্য একটু আফসোস নেই, তাহলে এমন মেয়ের প্রতি আমারও আর কোনো দায়িত্ববোধতা নেই। কথাটা বলেই আকবর সাহেব উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে নয়নতারাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কাজে যাও, বাড়িতে বসে এসব নাটক দেখার প্রয়োজন তোমার নেই। কথাটা বলেই আকবর সাহেব চলে গেলেন। মারুফা এবার নয়নতারাকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বললেন, কি দরকার ছিল তোর বাবার কানে এসে এই কথাগুলো দেওয়ার? অশান্তিগুলো কি না করলেই হচ্ছিল না? নয়নতারা বিস্ময় ভরা কণ্ঠে বলল, মা আমি কি করেছি? তুমি সব কিছুতে সবসময় আমাকেই দোষারোপ করো কেন? মারুফা এবার শব্দ করে কেঁদে উঠে হা হতাশ করে বললেন, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। তোকে জন্ম দিয়েই ভুল করেছি। সব গুণ যখন বাবার পেলি, তবে গায়ের রং চেহারাটা কেন আমার পেতে গেলি? বুঝলি না কেন যে আমি না হয় তোর বাবার মতোই কাউকে পেয়েছি, যে আমার রূপ না দেখে ভালোবেসেছে? কিন্তু তোর কপালে আর এমন মানুষ জুটবে না। কথাগুলো বলে মারুফা চলে গেলেন। নয়নতারাও অবাক নয়নে মায়ের যাওয়ার প্রাণে তাকিয়ে রইল। নিজের হাতের চামড়ার দিকে তাকালো। নয়নতারার গায়ের রং একদম নিজের মায়ের মতন ছাপানো। এই নিয়ে নয়নতারার না যতটা আফসোস, তার থেকেও অনেক বেশি আফসোস বাকিদের, বিশেষ করে মারুফার। নিজের অজান্তেই নয়নতারার গাল বেয়ে কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। হঠাৎ করে মনে হলো রূপ ছাড়া এই পৃথিবীতে জন্ম নিয়ে নয়নতারা অনেক বড় ভুল করে ফেলেছে। তার গুণ কেউ বিচার করতে আসবে না, সবাই আগে আর দেখবে তার গায়ের রং ধবধবে ফর্সা কিনা, নাকটা সরু কিনা, চোখ দুটো টানা টানা কিনা, গোলাপি ঠোঁট আছে কিনা। আর যদি এসব না থাকে তবে তার নাম চলে যায় বাতিলের খাতায়। কথায় যাচ্ছিস? অনিশ্চয় সত্ত্বেও নয়নতারাকে থামতে হলো, কেননা নাফিসা একদম ওর সামনে এসে দাঁড়িয়েছে। নয়নতারা একবার ভাবল কোনো উত্তর দেবে না, কিন্তু পরক্ষণেই আবার মনে পড়ল অযথা অশান্তি করে কী লাভ। এমনিতেও সবাই সব অশান্তির জন্য ওকেই দায়ী করে, আবার নতুন করে কোনো অশান্তি নাই বা হলো নয়নতারার জন্য। শান্ত গলায় বলল, কাজে যাচ্ছি। নাফিসা ব্যঙ্গাক্ত গলায় বলল, এমন ভাব করছিস যেন খুব বড় কোনো কাজ করিস। এখানে ভাব দেখানোর কি আছে? এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার আমি, নিশ্চয়ই ছোট কোনো কাজ না। নাফিসা একরাশ বিরক্তই সমেত বলল, চুপ কর তো। সে তুই জাহান্নামী যাস না কেন, তাতে আমার কিছু যায় আসে না। তবে শোন, আজ আমি আর সোহান এ বাড়িতে আসব। চোখের সামনে তোকে গুড়গুড় করতে দেখতে আমাদের কারোরই ভালো লাগবে না। তাই বলছি তুই কয়েকদিনের জন্য কোথাও একটা চলে যা। এমনিতেও আমি আর সোহান ঘুরতে যাব কিছুদিনের মধ্যে, তখন তুই আবার চলে আসিস। নয়নতারা বুঝলো ওদের ঘুরতে যাওয়ার কথাটা নাফিসা ইচ্ছে করেই ওকে শুনিয়ে বলল। তবে নয়নতারার এতে খারাপ লাগলো না, বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোরা আসবি সেজন্য আমি কেন আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব? আমি বলেছি তাই যাবি। তোকে চোখের সামনে দেখলে সোহানের খারাপ লাগবে, হয়তো মায়া বাড়বে। নয়নতারা আলতো হেসে বলল, ভয় পাচ্ছিস নাকি আমায় দেখে? নাফিসা একটু থতমত খেয়ে বলল, তোকে দেখে ভয় করার কি আছে? আমারও তো সেই একই প্রশ্ন। আমার মতো নগণ্য মানুষকে দেখে ভয় পাওয়ার কি আছে? তবে শোন, ভালো যখন বেসেছিস তবে স্বাধীনতাও দিতে শেখ ভালোবাসার মানুষটাকে। নাফিসা ব্যঙ্গাত্মক হেসে বলল, তোর মতন পাগল পেয়েছিস নাকি আমাকে? দিয়েছিলি তো প্রেমিককে স্বাধীনতা, দেখলি না কেমন হাত থেকে বেরিয়ে গেল? নয়নতারা আলতো হেসে বলল, সে আমার ছিল না, তার জন্যই তো আমার হাত থেকে বেরিয়ে গেল। যদি সে আমার হতো তবে আমারই থাকতো। ভালোবাসায় স্বাধীনতা পাওয়ার পরেও যদি সে বন্দীকে গ্রহণ করতে চায়
তবে তাকে অভিনন্দন জানাই। সে তার বন্দিত্ব নিয়ে খুশি থাকুক। ঘরের দরজা বন্ধ করে একা একাই কাঁদছে নয়নতারা। তার জীবনে একাত্মী শব্দটার অস্তিত্ব সর্বদা বিরাজমান থাকে। খুব অল্প সময়েই তার চোখ দুটো শুকনো থাকে, তার গাল দুটো শুকনো থাকে। বাইরে থেকে মারুফার চেঁচামেচি আর হা হতাশে শব্দ ভেসে আসছে নয়নতারার কানে। তিনি অনবরত নয়নতারাকে গালাগালি করছেন। নয়নতারা বিছানা থেকে নেমে আয়নায় সামনে গিয়ে দাঁড়ালো। পরনে এখনও সেই নতুন 3 পিস যা পরে একটু আগেই পাত্রপক্ষের সামনে বসেছিল। মুখে এখনও হালকা পাতলা সাজের অস্তিত্ব বোঝা যাচ্ছে। ওর ভাবি সাজিয়ে দিয়েছিল, না হলে নয়নতারার সাজার কোনো ইচ্ছে ছিল না। এমনিতেই নয়নতারা দেখতে সুন্দর না, সাজলে যদি একটু ভালো লাগে দেখতে সেই আশাতেই ওর ভাবি সুপ্তি ওকে সাজিয়ে দিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। মেকআপের আবরণে ঢাকা নয়নতারাকে পাত্রপক্ষের পছন্দ হয়নি। যদিও ওরা মুখের ওপর সে কথা বলেনি, তবে তাদের ভাবভঙ্গি দেখে সবাই যা বোঝার বুঝে গেছে। নয়নতারা টেবিলের ওপর থেকে পানির বোতলটা হাতে নিল, ঘরের মধ্যে মুখটা ধুয়ে নিল। মেঝের উপর পড়ে সেই পানিগুলো গড়িয়ে গড়িয়ে খাটের নিচে, ড্রেসিং টেবিলের নিচে চলে গেল। পানির ছিটা লেগেই নয়নের পায়জামার নিচের কিছুটা অংশ ভিজে গেল। তবে নয়নতারার সেসবে কোনো হুঁশ নেই। নয়নতারা ঘুষে ঘুষে নিজের মুখটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। ধোয়া শেষে ওড়না দিয়ে মুখটা ভালো করে মুছে নিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। নিজেই নিজেকে প্রশ্ন করলো, আমি কি দেখতে খুব বেশি খারাপ? নিজেকে বেশ অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর নয়নতারার মনে হলো ও দেখতে খুব একটা খারাপ না, শুধু গায়ের রঙটা একটু বেশি চাপা। আচ্ছা, তাও তো নয়নতারা মানুষ, তাই না? তবে মানুষ হয়ে অন্য একজন মানুষকে সবাই কি করে ঘৃণা করে? নয়নতারা তো ইচ্ছাকৃতভাবে আর কালো হয়ে জন্মায়নি। আল্লাহ যেহেতু ওকে এভাবে তৈরি করেছেন, সেহেতু নিশ্চয়ই ভালো কিছু ভেবেই তৈরি করেছেন। যখন আল্লাহ তার বান্দাদের ভালোবাসতে বৈষম্য করেন না, সুন্দর অসুন্দর কোনো কিছুই তার কাছে বান্দার প্রতি ভালোবাসা কমাতে পারে না। তবে মানুষগুলো কেন সবার মাঝে এত বৈষম্য করে? কেন এই সমাজে কেবলমাত্র সৌন্দর্যেরই মূল্য আছে? কেন এই সমাজে যারা রূপবতী নয় তাদের মূল্য নেই? খাবার টেবিলে বসে চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে সবাই, কেবল মারুফার হাত থেমে আছে। গালে হাত দিয়ে তিনি চুপচাপ বসে আছেন। খাবার মাঝে হঠাৎ করে আকবর সাহেবের খাওয়ার হাতটাও থেমে গেল। মারুফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, খাবার খাচ্ছ না কেন মারুফা? মারুফা একটু নড়ে চড়ে উঠে বললেন, খাবো না আমি, তোমাদের মনে সুখ আছে তোমরা খাও। আকবর সাহেব কিঞ্চিত বিরক্তকর গলায় বললেন, বাজে কথা বলা বন্ধ করো মারুফা। নয়ন তোমার একার মেয়ে না, আর তার থেকেও বড় কথা, মেয়ের বিয়ে নিয়ে এত হাহুতাশ করার কোনো দরকার নেই। যেদিন ওর বিয়ে লেখা আছে সেদিনই হবে। মারুফা আবার কেঁদে উঠে বললেন, মায়ের মন যে এত কিছু বোঝে না সেসব কি তোমরা বুঝবে? এই মেয়ের বিয়ে আদৌ ভাগ্যে আছে কিনা কে জানে। অপর পাশে চেয়ারে বসা সুপ্তি নিজের স্বামী নাফিসকে কিছু একটা ইশারা করলো। নাফিস অবুঝের মতো সুপ্তির দিকে তাকাতেই সুপ্তি কটমট করে বলল, ওই কথাটা বলো। নাফিস বলছি বলে হাতের ফোনটা টেবিলের ওপর রেখে গলাটা পরিষ্কার করে নিয়ে গম্ভীর গলায় আকবর সাহেবকে বলল, বাবা তোমায় একটা কথা বলার আছে আমার। আকবর সাহেব ব্যঙ্গাত্মক গলায় বললেন, যাক, তবু বুঝতে পারলাম যে তুমি এই পরিবারের একজন সদস্য এবং এখানে উপস্থিত আছো। নাফিস বোধহয় একটু লজ্জা পেল, তবে স্ত্রীর চোখ রাগান্বিতে কথা বলতে বাধ্য হলো। আমতা আমতা করে বলল, নয়নের জন্য একটা বিয়ের সম্বন্ধ দেখেছি আমি। মারুফ চমকে উঠে বললেন, সত্যি বলছিস? হ্যাঁ মা, ছেলের নয়নকে পছন্দ হয়েছে, কোনো চাহিদাও নেই। আমার পরিচিত খুব ভালো ছেলে। মারুফা উচ্ছ্বসিত গলায় বলল, যাক খোদা, তবু মুখ তুলে তাকিয়েছেন। তুই ওদেরকে বরং কালই আসতে বল।
বেশি দেরি করা ঠিক হবে না, যদি আবার মত বদলে যায়। এতক্ষণ চুপ থাকা আকবর সাহেব এবারে বলে উঠলেন, ছেলে কি করে, কোথায় থাকে? আর যেহেতু তোমার পরিচিত, তাই আমি তো আর চোখ বন্ধ করে ভরসা করতে পারি না। লজ্জায় অপমানে নাফিসের মুখটা ছোট হয়ে এলো। সুপ্তি বুঝলো ওকে দিয়ে আর কিছু হবে না, ওর নিজেরই এবার মুখ খুলতে হবে। বাবা, ও আমার মামাতো ভাইয়ের কথা বলছে। আমার ভাই সরকারি চাকরি করে, একদম ঝামেলাহীন পরিবার। মামি তো অনেক দিন আগেই মারা গেছে। বাড়িতে মামা, আমার মামাতো ভাই আর কে? সুপ্তি একটু সময় নিয়ে বলল, আর আমার ভাইয়ের একটা মেয়ে আছে। মারুফার মুখটা শুকিয়ে গেল। ধীর গলায় বললেন, সুপ্তিকে? তোমার ভাইয়ের বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ মা, হয়েছিল, কিন্তু ভাবির সাথে ডিভোর্স হয়ে গেছে। তাই বলে এমন ছেলের সাথে মেয়ের বিয়ে দেব? কেন দেবেন না মা? এমন সুযোগ কি আর পাবেন? এমনিতেও আপনার মেয়ে তো কোনো রাজকুমারী না যে ওর জন্য রাজপুত্র আসবে। যা চেহারা, তাতে যে আমার ভাই ওকে বিয়ে করতে চেয়েছে, ওর কপাল ভালো। কম তো আর বয়স হলো না আপনার মেয়ের। বিয়ে দিতে পারবেন কিনা সেটাও সন্দেহ। আকবর সাহেব খাবার প্লেটটা একটু সামনের দিকে ঠেলে দিলেন, যার ফলে মৃদু শব্দ হলো। সেই শব্দ সুপ্তি হালকা কেঁপে উঠল। আকবর সাহেব মেয়ের দিকে তাকিয়ে দেখলেন নয়নতারার খাবারের হাতটা থেমে গেছে। ভাতের থালায় টপ টপ করে চোখের পানি পড়ছে। গম্ভীর গলায় তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, নয়ন, তুমি ঘরে যাও। নয়নতারা যেন এই আদেশটার অপেক্ষাতেই ছিল, তৎক্ষণাৎ উঠে চলে গেল। আকবর সাহেব এবার নাফিসকে উদ্দেশ্য করে বললেন, শোনো নাফিস, এই সংসারে আমি এখনও বেঁচে আছি। আমার মেয়ের জন্য আমি এখনও বেঁচে আছি। আমার মেয়ের খরচও নিজেই বহন করে, বরং তোমাদের অর্ধেক খরচও বহন করে। তাই তোমার স্ত্রীকে বলে দিও যে পরবর্তীতে আমার মেয়ের নামে কোনো কথা বলার আগে হাজারবার ভাবে। নাফিসের আর কিছু বলার সাহস হলো না। সাহস হয়তো সুপ্তিও পেল না, তবে চুপ থাকা যে ওর স্বভাবের সাথে একদমই মানাইসহ না। মিনমিনিয়ে কণ্ঠে বলে উঠল, আমি তো ভুল কিছু বলিনি বাবা। নয়নকে যে আমার ভাই বিয়ে করতে চেয়েছে, এটা তো ওর সৌভাগ্য। আকবর সাহেব অগ্নিদৃষ্টিতে সুপ্তির দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বললেন, এত সৌভাগ্যের দরকার নেই আমার মেয়ের। আর আজে বাজে অজুহাত না দিয়ে সোজাসুজি বলো যে তোমার ভাইয়ের স্বভাব চরিত্রের কথা জানতে পেরে কেউই ওকে নিজের মেয়ে দিতে চাইছে না। এর জন্য আমার মেয়ের দিকে নজর পড়েছে। সুপ্তি দমল না, জোর গলায় বলল, অযথা আমার ভাইয়ের নামে অপবাদ দেবেন না বাবা। আকবর সাহেব আবারও বজ্র কণ্ঠে বলে উঠলেন, তুমি নিজেও খুব ভালো করে জানো তোমার ভাই কেমন। তোমার ভাইয়ের প্রাক্তন স্ত্রী আমার বন্ধুর মেয়ে। কী কারণে, কোথায় যাতায়াতের জন্য সংসারের অশান্তি হয়ে সেটা ডিভোর্স অবধি গেছে, ব্যাপারটা সে সবই আমি জানি। এতদিন কিছু বলিনি তুমি লজ্জা পাবে বলে। তোমার পরিবারের গল্প কিন্তু আমার অজানা নয়। শুধুমাত্র তুমি আমার বাড়ির বউ। আমার ছেলের পছন্দের জন্য এতদিন কিছু বলিনি। বাহ্যিক সৌন্দর্য সব হয় না, যদিও মানুষ সেটাকেই বেশি গুরুত্ব দেয়। আত্মিক সৌন্দর্য হলো আসল সৌন্দর্য। সুপ্তি মাথা নিচু করে ফেলল, নিজের সম্মান রক্ষার্থে আর কিছু বলল না। আকবর সাহেব যাওয়ার আগে নাফিসকে উদ্দেশ্য করে বললেন, কারো কথাই এতটাও প্রভাবিত হইও না যে নিজের বোনের জীবন ধ্বংস করতেও বুক না কাঁপে। আর আমার এটা ভাবতেও বাধ্য করো না যে আমি একটা অমানুষের জন্ম দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল নয়নতারা। বেলা করে ঘুমানোর অভ্যাস তার নেই। কাজের জন্য তো এখন আরও সম্ভব হয় না। ছুটির দিনগুলোতে সুযোগ থাকলেও ঘুমানো হয় না নয়নতারার। বাড়ির কাজে মা আর ভাবিকে সাহায্য করে। যদিও সুপ্তি কাজ করে না খুব একটা, তবে সে যদি একটা কাজ করতে গিয়ে দেখে নয়নতারা বিশ্রাম নিচ্ছে, তবে শুরু হয়ে যায় চেঁচামেচি।
আকবর সাহেব বাড়িতে থাকলে যদিও বা সেই সাহস পায় না, তবে দিনের বেশিরভাগ সময়টা আকবর সাহেবকে ব্যবসার জন্য দোকানে কাটাতে হয়। আর সুপ্তি সেই সুযোগটাই কাজে লাগায়। হাত মুখ ধুয়ে নয়নতারা সোজা এলো রান্নাঘরে। দেখলো মারুফা সবজি কাটছেন। নয়নতারা এগিয়ে গিয়ে বলল, আমায় কি করতে হবে মা বলো, আমি করে দিচ্ছি। মারুফা থমথমিয়ে গলায় বললেন, ময়দা মেখে রেখেছি, রুটিগুলো বানিয়ে দে। নয়নতারা ভেবেছিল মারুফা বোধ হয় কথাই বলবে না ওর সাথে, তবে কথা বলেছে, হোক থমথমে কণ্ঠে। কথা যে বলেছে এটাই অনেক। নয়নতারা এক এক করে রুটিগুলো বানিয়ে পাশে রাখলো। মারুফার সবজি কাটা শেষ হলে চুলোয় রান্নার জন্য সেগুলো বসিয়ে দিলেন। নয়নতারা তখনও নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করে মারুফার কণ্ঠস্বর ভেসে এলো, সুপ্তির ভাইকে বিয়ে করতে না হয় রাজি হয়ে যায় নয়ন। নয়নতারার কাজের হাতটা থেমে গেল। মারুফার কথাই অবাক হলো না, খারাপও লাগলো না, কেননা গত কয়েক মাস হলো মারুফার আসল উদ্দেশ্যই যে কোনো উপায়ে নয়নতারার বিয়ে দেওয়া। বাদবাকি পাত্রে যে ক্ষতি থাকুক না কেন সমস্যা নেই। তার মতে পুরুষ মানুষের এমন দু একটা খুঁত থাকেই, কিন্তু ওগুলোকে ধরতে নেই, মেয়েদের মানিয়ে নিতে হয়। নয়নতারা ছোট থেকে মারুফার মুখে এই কথাটাই শুনে এসেছে, তাই এখন আর অবাকও হয় না, বরং এখন নয়নতারাও মনে হয় মায়ের কথাই ঠিক। হাজার একটা খুঁত নিয়েও পুরুষ মানুষ সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, আর মেয়েরা সামান্য খুঁত নিয়েও বাঁচতে পারে না। বরং কারো মাঝে খুঁত না থাকলেও এই সমাজের মানুষ নিজেদের মন মতো তাদের একটা খুঁত ধরে নেয়। নয়নতারা নিজের অভিব্যক্তি স্বাভাবিক রেখে বলল, আমি তো আপত্তি করিনি মা। মারুফা বিস্ময় ভরা কণ্ঠে বললেন, তুই রাজি এই বিয়েতে? নয়নতারা আলতো হেসে বলল, তোমরা আমার পছন্দকে যেমন হাসি মুখে মেনে নিয়েছিলে, তেমনি আমিও তোমাদের পছন্দ হাসি মুখে মেনে নেব মা। খুশিতে মারুফার চোখে জল চলে এলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই অনেক সুখী হবি মা, দেখিস খোদা সবারই কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দেন। আমার মেয়ের রূপ নেই তো কি হয়েছে, গুণ আছে, সুন্দর একটা মন আছে। এবারে নয়ন অবাক হলো, মায়েরা কি অদ্ভুত হয়, তাদের ভালোবাসাও ভীষণ অদ্ভুত। নিঃসন্দেহে প্রতিটা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে মূল্যবান সম্পদ। তবে সেই সন্তানদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যে মাঝে মাঝে তারা কতটা ভয়ঙ্করভাবে সেই সন্তানের মন বল ভেঙে দেয় তারা তা বুঝতেও পারে না। যে রূপ নিয়ে মারুফা এত কথা শুনিয়েছে নয়নতারাকে, আজ নিজেই সেই রূপ নিয়ে কোনো আফসোস করলেন না। মায়ের ভালোবাসা সত্যিই অদ্ভুত। সকালের নাস্তার করার জন্য সবাই একসাথে খাবার টেবিলে বসলো। শক্তির মুখ থমথমে, সেই সাথে নাফিসও চুপচাপ খেয়ে যাচ্ছে। নাফিসের এই নিশ্চুপ থাকার কারণ গতকাল রাতে পাওয়া লজ্জা নাকি স্ত্রীর আদেশ সেটা বাকিদের জানা নেই। এমন পরিবেশে মাঝে মারুফা কিছু বলতেও পারছে না নয়নতারার বিয়ের কথা। মারুফা জানে যে ওনার স্বামী এত সহজে কোনো মতেই রাজি হবেন না। তবে এখন শক্তির অভিব্যক্তি দেখে মনে হচ্ছে শুধু আকবর সাহেব কেন, ওকেও রাজি করাতে মারুফাকে ব্যাগ পেতে হবে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে নয়নতারা প্লেটে 3 নম্বর রুটিটা তুলে নিল। শক্তি যেন নয়নতারাকে কথা শোনানোর একটা সুযোগ খুঁজছিল, আর এবার সেই সুযোগটা পেয়েই গেল। রক্ষ গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, একটু কম খেতে পারো না তুমি নয়ন? সবারই খাবারের হাত থেমে গেল। নয়নতারা অবুঝের ন্যায় বলল, হ্যাঁ ভাবি, বললাম যে কম করে খেতে পারো না। এত খাও কি করে তুমি? একবার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেছো দেখতে কেমন লাগে তোমায়? জঘন্য লাগে দেখতে। চেহারায় তো কোনো সিঁড়ি নেই, তার ওপরে আবার কালো আর লাগাম ছাড়া মোটা। তোমার এত খাওয়া দেখলে আমার বমি পায়, এই জন্য আমি তোমার সাথে খেতে বসি না। বিস্ময়ে নয়নতারার মুখ হা হয়ে গেল। লজ্জায় অপমানে মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না।
মারুফা মৃদু রাগী কণ্ঠে সুপ্তিকে উদ্দেশ্য করে বললেন, এসব কোন ধরনের কথাবার্তা সুপ্তি? তুমি 2টো রুটি খেয়েছো, নয়ন যেখানে 3টে খেয়েছে। এটা এমন কি বেশি? সুপ্তি ঝাঁঝালো গলায় বলল, আমি তো আর আপনার মেয়ের মতন এত মোটা না মা। শুনুন, এই মেয়ের বিয়ে কোথাও দিতে পারবেন না। কে বিয়ে করবে এই মেয়েকে? সব টাকা তো ওর খিদে মেটাতেই চলে যাবে, তাও ওর খিদে মিটবে না। আকবর সাহেব হুঙ্কার ছেড়ে নাফিসকে উদ্দেশ্য করে বললেন, নাফিস, তোমার বউকে মুখ সামলে কথা বলতে বলো। আমার ধৈর্যের সীমা কিন্তু এবার পেরিয়ে যাচ্ছে। নাফিস সুপ্তিকে ধমক দিল, তবে এই যে সুপ্তি চুপ থাকতে পছন্দ করে না। আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভুল কিছু বলিনি বাবা। আকবর সাহেব আবারও হুঙ্কার ছেড়ে বললেন, তুমি বেয়াদবি সব সীমা আজ পার করে গেছো সুপ্তি। আজ তুমি শুধু তোমার মন মানসিকতা না, তোমার বাবা মায়ের তোমার দেওয়া শিক্ষাও পরিচয় দিয়েছ। সুপ্তি মৃদু রাগী কণ্ঠে বলল, আমার বাবা মায়ের শিক্ষার ওপর যাবেন না? অবশ্যই যেতে হবে। আজ শুধু তোমার বাবা মায়ের শিক্ষার ওপর না, আমার নিজের শিক্ষার উপরেও ঘেন্না হচ্ছে। নিজের ছোট মেয়ে আর এই ছেলেকে মানুষ করতে পারিনি। মানুষ করতে পেরেছি শুধুমাত্র নয়নকে, আর সেই জন্যই তুমি ওকে কথাগুলো শোনাতে পারছো। সুপ্তি থেমে গেল। নাফিসও আর বলার মতো কিছু খুঁজে পেল না, বলা যায় সাহস হলো না। মারুফা স্বামীকে শান্ত হতে বললেন, তবে আকবর সাহেব ভাবলেন, রোজ রোজ খাবার টেবিলে এই অশান্তির সমাপ্তি হওয়া দরকার। তিনি নাফিসকে উদ্দেশ্য করে বললেন, শোনো নাফিস, তোমাকে পড়াশোনা শেখানো আমার দায়িত্ব ছিল। আমি শিখিয়েছি। এখন বড় হয়েছো, বিয়েও করেছো, নিজের স্ত্রীর দায়িত্ব এবার নিজে নাও। আর সত্যি তোমাকেও বলি, আমার মেয়ের টাকায় খেয়ে যখন আমার মেয়ের খাবার দেখি তোমার বমি পায়, তবে সেই খাবার খাওয়ার দরকার নেই তোমার। শুধুমাত্র এ বাড়িতে আশ্রয় পাবে, বাদ বাকি কোনো খরচ খাবার কিছু পাবে না আজ থেকে তোমরা। মারুফা উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি বলছো এইসব? মাথা ঠান্ডা করো। আকবর সাহেব চোখ গরম করে স্ত্রীর দিকে তাকিয়ে সাবধানী গলায় বললেন, তুমি চুপ করো মারুফা। আর একটা কথা শুনে রাখো, আজ থেকে আমার কিংবা আমার মেয়ের টাকায় কেনা কোনো খাবার বা অন্য কিছু যেন তোমার ছেলে আর ছেলের বউ না পায়। অনেক দায়িত্ব পালন করেছি, আর পারবো না। আমার আদেশের যেন কোনো রকম হেরফের না হয়। মারুফা ভয়ে আর স্বামীর মুখের উপর কিছু বলতেও পারলেন না। আকবর সাহেব চলে যেতে নিলে নাফিস চেয়ার থেকে উঠে ওনার সামনে দাঁড়িয়ে কাতর গলায় বলল, বাবা, কি বলছো এইসব? তুমি তো জানো আমি এখনো কোনো চাকরি পাইনি। পাবে কি করে? পড়াশোনা বাদ দিয়ে তো সারাদিন মেয়েদের পিছনে ঘুরেছ। নাফিস লজ্জায় মাথা নামিয়ে নিয়ে বলল, ভুল করেছি বাবা, কিন্তু এখন তুমি এমন করলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। আকবর সাহেব তাচ্ছিল্যে হেসে বললেন, কেন? তোমার স্ত্রী আমার মেয়ের খাওয়া দেখলে বমি লাগে, তো ওর টাকায় খেতে তোমাদের বমি লাগবে না। যদি আবার পেট খারাপ হয় তোমাদের, তার থেকে ভালো তোমরা নিজেদের টাকায় স্বাস্থ্যসম্মত খাবার খাও। নাফিস আবারও অনুনয়ের কণ্ঠে বলল, এমনটা করো না বাবা, প্লিজ। আমাকে অন্তত আর কয়েকটা দিন সময় দাও। আকবর সাহেব একটু ভেবে বললেন, ঠিক আছে, তবে তোমার স্ত্রীকে বলো নয়নের কাছে ক্ষমা চাইতে এবং প্রতিজ্ঞা করতে যে এমন কথা আর কখনো বলবে না। আকবর সাহেবের কথাটা শুনে নয়নতারা আর সুপ্তি দুজনের চমকে উঠল। নয়নতারা আকবর সাহেবকে বলল, বাবা, বাদ দাও না এইসব কথা। আকবর সাহেব চোখ রাঙিয়ে বললেন, তুমি চুপ করো নয়ন। নাফিস বুঝলো এমন সুযোগ আর পাওয়া যাবে না। সুপ্তিকে উদ্দেশ্য করে আদেশের স্বরে বলল, সুপ্তি, ক্ষমা চাও নয়নের কাছে। সুপ্তি ঝাঁঝালো গলায় বলল, আমি ক্ষমা চাইব না ওর কাছে, কোনো মতেই না। নাফিস চোখ রাঙিয়ে দাঁত পিষে বলল, ক্ষমা চাও সুপ্তি। সুপ্তি জেদ দেখিয়ে বলল, কোনো মতেই না।
কথাটা বলে সুপ্তি চলে গেল সেখান থেকে। নাফিস পল্লব মহাবিপাকে আকবর সাহেবকে কিছু বলতে নিলে উনি হাত উঠিয়ে ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, আর বাড়তি কথা আমি শুনতে চাই না। আমার যা বলার ছিল আমি তা বলে দিয়েছি। এমনিতেও আমি আমার ছেলেকে হারিয়েছি অনেক দিন আগেই। আমার মেয়েও তার ভাইকে হারিয়েছে অনেক দিন আগে। এখন সে কেবল একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করছে, যার প্রতি আমার কোনো নমনীয়তা কাজ করবে না। আকাশটা দেখতে আজ ভারী সুন্দর লাগছে, একদম শরৎকালের আকাশের মতন লাগছে দেখতে। সাদা সাদা মেঘগুলো কেমন তুলোর মতন ভেসে বেড়াচ্ছে। সেই সাদা মেঘের মাঝে সূর্যের হলুদাভ রং দেখতে অপূর্ব লাগছে। অফিসের বারান্দায় দাঁড়িয়ে সেই অপরূপ দৃশ্যটা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিলেন হিমেল। মুহূর্তের মাঝে সব ক্লান্ত যেন দূর হয়ে গেল। জীবনের শান্তি বলতে এখন এই এক কাপ চাই আছে হিমেলের কাছে। এর বাইরে অফিসে থাকলে বসের জারি, বাড়িতে গেলে পরিবারের সবার বিয়ের জন্য চাপ দেওয়া, আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য গেলে তাদের বৈবাহিক জীবনের নানা রকম অশান্তির গল্প শুনতে শুনতে জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে উঠেছে হিমেলের কাছে। রোজ রোজ একই রকম ঘটনায় ক্লান্ত লাগে এখন নিজেকে। হিমেলের এইসব ভাবনার মাঝে পকেট থাকা হিমেলের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখলো ওর বড় বোনের নাম্বার থেকে কল এসেছে। হিমেল ফোনটা রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে ভেসে এলো ওর বোন দীপার গম্ভীর কণ্ঠস্বর, তুই কি বিয়ে করবি না বলেই ঠিক করেছিস হিমেল? বিরক্তিতে হিমেলের সর্বাঙ্গ ছেয়ে গেল। আগেই বোঝা উচিত ছিল যে দীপা এই জন্য ফোন করেছি। তবু নিজের বিরক্তি আড়াল করে গম্ভীর গলায় বলল, এই সিদ্ধান্তটা নিতে তোমরাই আমায় বাধ্য করেছো। অদ্ভুত তো, সবসময় আমাদের দোষারোপ করিস কেন তুই? আরে বাবা, মেয়ে দেখতে গিয়ে সামান্য প্রশ্ন করতে পারবো না? ওগুলোকে প্রশ্ন করা বলে না, অপমান করা বলে। আরও সোজা ভাষায় বলে বিয়াদবি। দীপা এবার হালকা রাগী গলায় বলল, এবার কিন্তু বেশি বলে ফেলেছিস। মোটেই না, খুব কমই বলেছি। মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলা মুখ ধুয়ে এসো, চুল আসল কিনা দেখাও, হেঁটে দেখাও, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জিজ্ঞেস করা, নিজের নাম ইংরেজিতে লিখতে বলা, এগুলোকে বিয়াদবি বলে না। তুমি নিজে বলতে পারবে স্বরবর্ণ কয়টা? আমাকেও কিন্তু তোর দুলাভাইয়ের বাড়ি থেকে দেখতে এসে এসব জিজ্ঞেস করেছিল। আমার তো কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার সমস্যা হবে। এই যে মেয়ের বাবার রক্ত চুষে খাওয়ার তোমাদের যে পরিকল্পনা আছে না, এটা বরং তুমি তোমার ছেলের বিয়ের সময় করো। আর তুমি ওইসব প্রশ্নের উত্তর দিয়েছিলে কারণ দুলাভাই আগাগোড়া পুরোটাই ঝামেলাওয়ালা মানুষ। কিন্তু আমি এসব করতে পারবো না। দিন শেষে আমি নিজের কাছে ছোট হতে পারবো না। হিমেল আর দীপার কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না। ফোনটা কেটে দিল। পাশে তাকিয়ে দেখলো ওর বন্ধু মনির দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার একরাশ দুশ্চিন্তার ছাপ। হিমেল বুঝলো আজও ওর সংসারে ঝামেলা হয়েছে। হালকা করে পিঠ চাপলে বলল, মন খারাপ করিস না বন্ধু, বুঝতে পারছি আজও ঝামেলা হয়েছে। মনির কাঁদো কাঁদো গলায় বলল, ভাই আর সহ্য করা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন বিয়ে করেছিলাম, কেন কি হয়েছে? আরে ভাই বলিস না, ওর বাচ্চামোগুলো এখনও যায়নি। ও বোঝে না আমি কতটা চাপে থাকি। কল করে খোঁজ না নিলে সমস্যা, ঘুরতে না নিয়ে গেলে সমস্যা। বেশি বকাবকি করা যায় না, সংসারে কাজ করতে চায় না। ও শুধু আমায় নিয়েই থাকতে চায়। মানে ওর ভাবনায় সব অদ্ভুত জিনিস ঘুরে বেড়ায় যেগুলো বাস্তবে সম্ভব না। জীবন যে কোনো ফিল্ম না, সেটাও বোঝে না। আমার মানসিকতার সাথে ওর কিছুই মেলে না। হিমেল আলতো হেসে বলল, এটাই তো স্বাভাবিক। মনির অবুঝের ন্যায় বলল, মানেটা হলো তোর থেকে তোর বয়সের অর্ধেক একটা মেয়ে মানসিকতার সাথে তোর মানসিকতা যে মিলবে না, এটা কি স্বাভাবিক না? বাস্তবতা তুই অনেক বছর হলো দেখেছিস, আর সে সবে যৌবনে পা দিয়েছে।
ওর বয়সে থাকতে তোরও মনে হয়েছে এই নায়িকার মতোই বউ চাই, সব থেকে বেস্ট মেয়ে যেন তোর বউ হয়, কিন্তু হয়নি। নিজের কেরিয়ারে ফোকাসে করতে করতে তোর বয়স যখন 32-এ পড়লো, তখন তোর মনে পড়লো যে বিয়ে করা দরকার এবং যাকে পাবি তাকেই করবি। এখন আর তোর ফ্যান্টাসির বয়স নেই। মনির মাথা চুলকে আবারও অবুঝের ন্যায় বলল, কিছু বুঝতে পারছি না। হিমেল মৃদু বিরক্তিকর গলায় বলল, যতটুকু বলেছি সেটাও বুঝিসনি? না বুঝেছি, কিন্তু এগুলোর সাথে সংসারে অশান্তি হওয়ার সম্পর্ক কী? দেখ মনির, তোর যেখানে এখন ফ্যান্টাসির বয়স শেষ, সেখানে ভাবির শুরু। একটা 17 বছরের মেয়ে থেকে তুই কতটুকু ম্যাচিউরিটি আশা করিস? মেয়েটা কেবলমাত্র কলেজে পা রেখেছিল, এর মধ্যে ওর বিয়ে হয়ে গেল একটা 32 বছর বয়সী ছেলের সাথে। হ্যাঁ, কম বয়সী মেয়েকে বিয়ে করাটা অপরাধ বলছি না, তবে তোর নিজের বয়সটা খেয়াল করা উচিত ছিল। ভাই সলিউশন বল। যা হওয়ার তা তো হয়ে গেছে, সেসব তো আর বদলাতে পারবো না। সলিউশন একটাই, মানিয়ে নে। দেখ ভাবি কিন্তু তোর থেকে বেস্ট কাউকে চাইছে না, বরং তোকেই বেস্ট বানিয়ে নিতে চাইছে। আর তুই তো এসব বাচ্চামোর জন্যই কম বয়সী মেয়েকে বিয়ে করেছিলি, তবে এখন বিরক্ত হচ্ছিস কেন? মনির অসহায় কণ্ঠে বলল, ভাই সংসারের কোনো কাজ করে না, আমরা বাকিরা যা করি ও তাও করবে না। মায়ের বয়স হয়েছে, রান্নাবান্না করতে পারে না, আমরা টিভি দেখলে ও তাই করবে, আমরা আড্ডা দিলে ও আড্ডা দেবে আমাদের সাথে। তাহলে আমরা খাবো কি? রান্নাবান্না করবে কে? ঘরবাড়ি গোছাবে কে? এতক্ষণে হিমেল আসল সমস্যাটা বুঝতে পারল, সেই সাথে দোষ কার কতটুকু সেটাও বুঝল। বিস্ময়ের সাথে বলল, তোরাই বা কী করে ভাবিকে কাজ করতে পাঠিয়ে আড্ডা দিস? হ্যাঁ মানছি আন্টির বয়স হয়েছে, তো ভাবিকে সাহায্য করার জন্য হেল্পিং হ্যান্ড রাখ, ক্ষমতা আছে তোর। ভাবিরও বয়স কম জন্য কাজ করতে চায় না। তোকে কি করে বোঝায় বলতো যে ভাবির বয়স কম, এর জন্য এখন এসব আড্ডা দেওয়া, সব মিলে টিভি দেখা প্রতি আগ্রহ বেশি। স্কুলের গণ্ডি পেরোনো একটা মেয়েকে ভিড় থেকে আলাদা রাখতে পারবি না। ওনাকে বুঝতে শেখ মনির। মনির আমতা আমতা করে বলল, কি করতে বলছিস? তুই করবি ভাবিকে সাহায্য, আর কাজ করতে না পারলে ভাবি যখন রান্না করবে পাশে দাঁড়িয়ে থাকবি, গল্প করবি, ওনাকে ছাড়া আপডেট দিতে যাবি না। আর বকাবকির কি দরকার? ছোট মানুষ, একটু বুঝিয়ে বলতে পারিস না? রাগ উঠে যায় ভাই। অফিসে বস যখন কিছু বলে তখন তাকে রাগ দেখাতে পারিস, বাড়িতে তোর মা বাবা কিছু বললে তখন তাদেরকে রাগ দেখাতে পারিস, ভাই বোন কিছু বললে তাদেরকে রাগ দেখাতে পারিস, তবে সব রাগ বইয়ের বেলাতে কেন বের হয়? মনের মাথা নিচু করে নিল। কথাগুলো তো সত্যি। হিমেল আবারও বলল, তুই এখন শুধু চাইছিস একটা সংসারী মেয়ে, আর ভাবি সেই সংসারে একটু ভালোবাসা আর প্রশ্রয় চাইছে। তুই যদি প্রশ্রয় দেস তবে ভাবি ধীরে ধীরে এমনিতেই সংসারী হয়ে উঠবে। মনির ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই যাই বল, এইসব হবে না আমায় দিয়ে। হিমেল রাগান্বিত গলায় বলল, তোর বিয়ে করা কোনো যোগ্যতাই নেই। কথাটা বলে হিমেল চলে গেল সেখান থেকে। মনির ওর যাওয়ার প্রাণে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এভাবে অপমান করে গেল গল্প হৃদয় লগ্না।